कोई माई के लाल बाण बांका नहीं कर सकता है। मैं आपको इस बात के लिए आश्वस्त करता हूं कि कोई माई के लाल बाण बांका नहीं कर सकता। असम का चीफ मिनिस्टर बोला, मैंने देखा गोवा का चीफ मिनिस्टर बोला, मैंने देखा छत्तीसगढ़ का चीफ मिनिस्टर बोला, वो लोगों के 10 मिनट 12 मिनट बोल दिया, मेरे को बोलने का 5 मिनट होने का नाते स्टॉप कर दिया। ऐसे दिस इज अनफेयर। ओनली वन फ्रॉम অপোজিশন সাইড, ओनली आई एम प्रेजेंटिंग। ঘরে বাইরে দু জায়গাতেই ওনার প্রবল চাপে পড়ে রয়েছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এতদিন যিনি বিজেপির ভোটের মূল মুখ ছিলেন, একদিকে সরকার, একদিকে বিজেপির রাজনৈতিক মুখ, দুটোই সফলভাবে সামলে আসছিলেন। এই লোকসভা ভোটে যেভাবে ওনার সরকার একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি, সেভাবেই কিন্তু দলেও কর্তৃত্ব হারাচ্ছেন নরেন্দ্র মোদী। আজকে প্রবল চাপের মুখে পড়ে রয়েছেন নরেন্দ্র মোদী, আর ওনার বডি ল্যাঙ্গুয়েজ সেটা খুব ভালো করে বুঝিয়ে দিচ্ছে। এতদিন ভারতবর্ষ দেখতে অভ্যস্ত ছিল যে নরেন্দ্র মোদী তার গাড়ির ফ্রন্ট সিটে বসতেন, আর একটা এলইডি আলো তার মুখে মারা থাকতো, যাতে রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা মানুষ নরেন্দ্র মোদীকে পরিষ্কার দেখতে পেতেন এবং উনিও তাদের উদ্দেশ্যে হাত নাড়তেন। এই যে নীতি আয়োগের মিটিং, তার পরবর্তী সময়ে আমরা লক্ষ্য করে দেখলাম যে নরেন্দ্র মোদী গাড়ির ফ্রন্ট সিটে বসার কনফিডেন্সটাই হারিয়ে ফেলেছেন। এখন উনি যাতায়াত করছেন গাড়ির ব্যাক সিটে বসে। ফ্রন্ট সিটের সেই এলইডি আলো তো অনেক দূরের কথা, ফ্রন্ট সিটেই উনি আর বসছেন না। আজকে সম্পূর্ণ ব্যাকফুটে উনি ওনার শারীরিক ভাষা বুঝিয়ে দিচ্ছে। পার্লামেন্টের ভেতরে যেভাবে বিরোধী সাংসদদের তুখোর বক্তব্যের কাছে বিজেপি নাজেহাল হয়ে উঠছে, আজকে বিজেপির কোনো উত্তর যখন নেই, এই বাজেটে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুকে সন্তুষ্ট করতে গিয়ে সারা দেশের মানুষের কাছে উনি অসন্তোষের কারণ হয়ে উঠেছেন। বেকারত্বের নামে যেভাবে সামান্য কিছু স্টাইপেন্ড দিয়ে বেকার যুবকদেরকে ওনার পরিচিত, ওনার ওই বন্ধুস্থানীয় তাদের কোম্পানিতে প্রায় বিনা পয়সায় খাটাবার যে মতলব বার করেছেন, যেটাকে নাকি উনি বলছেন যে ভারতবর্ষের কর্মসংস্থান, বেকার যুবক, ভারতবর্ষের মানুষ সেটাকে নিয়ে হাসাহাসি করছে। যেভাবে এই বাজেটে সাধারণ মানুষের উপর ট্যাক্সের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে, মানুষ নিস্তার চাইছেন নরেন্দ্র মোদীর কাছ থেকে। একইভাবে নরেন্দ্র মোদী তার রাজনৈতিক দলেও কোণঠাসা হচ্ছেন এবং সরকারের মধ্যেও কোণঠাসা হচ্ছেন। আজকে বিজেপি সরকার, এই এনডিএ সরকারের প্রচুর মানুষ নরেন্দ্র মোদীর এই ধরনের খামখেয়ালি বা তুগলকি পানা কিংবা সরকার বাঁচানোর আপ্রাণ এই মরিয়ার চেষ্টাটাকে মেনে নিতে পারছেন না। নীতি আয়োগের মিটিংয়ের পরে বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী এবং গুরুত্বপূর্ণ নেতাদের নিয়ে নরেন্দ্র মোদী মিটিং করতে বসেছিলেন। বিশ্বস্ত সূত্রে যেটা জানা যাচ্ছে, সেখানে ভারতবর্ষের বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরাই ক্ষোভ উগড়ে দিয়েছেন যে দেশটা নরেন্দ্র মোদী, অমিত শাহ কিংবা নীতিশ কুমার বা চন্দ্রবাবু নাইডুর নয়। সারা ভারতবর্ষকে বঞ্চিত করে যেভাবে তাদেরকে খুশি করার চেষ্টা করা হচ্ছে, তাতে বিরোধী রাজনৈতিক দলের যে সমস্ত সরকার রয়েছে, যে সমস্ত মুখ্যমন্ত্রীরা রয়েছেন, তাদের সঙ্গে সঙ্গে বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরাও কিন্তু প্রচণ্ড অসন্তুষ্ট। বিশেষ করে উত্তরপ্রদেশ, সামনেই উত্তরপ্রদেশের নির্বাচন। গুজরাট লবি মানে নরেন্দ্র মোদী, অমিত শাহ এরা চাইছেন যে আর যোগী আদিত্যনাথকে মুখ না করে কেশব প্রসাদ মৌর্যকে মুখ করে নির্বাচনে যেতে, অর্থাৎ আদিত্যনাথকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দিতে। কিন্তু আদিত্যনাথের পেছনে আরএসএস সম্পূর্ণ মদত দিচ্ছে এবং আরএসএস বলছে আদিত্যনাথকে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর মুখ করতে আগামী দিনে। তো আরএসএসও চাইছে না যে এই সরকারটা টিকে থাকুক। আজকে যেভাবে নরেন্দ্র মোদীকে এবং অমিত শাহকে এই যোগী আদিত্যনাথ অপমান করলেন, অপমান বলবো না, নিজের অপমানের বদলা নিলেন, বা আদিত্যনাথের সঙ্গে নরেন্দ্র মোদী যে ব্যবহার করেছিলেন তার পাল্টা দিলেন। मैं आपको इस बात के लिए आश्वस्त करता हूं कि कोई माई के लाल बाल बांका नहीं कर सकता है। নীতি আয়োগের মিটিং এর পরে আমরা দেখলাম যে অমিত শাহ এবং রাজনাথ সিং পরপর দুজন ঢুকছে। যোগী আদিত্যনাথ দাঁড়িয়ে আছেন, অমিত শাহ পাশ দিয়ে চলে গেলেন, অমিত শাহকে তিনি খেয়ালি করলেন না, একটা ভ্যান ভান করে দাঁড়িয়ে থাকলেন, আর রাজনাথ সিংকে হাত জোর করে নমস্কার করে নিজের পাশের চেয়ারটায় বসতে বললেন। একইভাবে যখন নরেন্দ্র মোদী ঢুকছেন, আদিত্যনাথ একই কাজ করলেন, নরেন্দ্র মোদীকে উপেক্ষা করে গেলেন, হাত জোর করা দূরের কথা। তবে এটা আদিত্যনাথ প্রথম দেখাননি, এটা শুরু করেছিলেন নরেন্দ্র মোদী। আজকে আদবানিকে, এলকে আদবানি দিয়ে মঞ্চে একই ব্যবহার করেছিলেন। আদবানিজি হাত জোর করে দাঁড়িয়ে আছেন, নরেন্দ্র মোদী উপেক্ষা করে বেরিয়ে গেছিলেন। এই নির্বাচনের পরেও যখন পুরনো সংসদ হলে এনডিএর নেতা হিসেবে নরেন্দ্র মোদীকে বেছে নেওয়া হচ্ছিল, যে মিটিংটায় যেখানে চন্দ্রবাবু নাইডু
এবং নীতিশ কুমারকে নরেন্দ্র মোদী হাতে পায়ে ধরে তার পাশে বসাচ্ছিলেন। সেই মিটিংয়ে যখন নরেন্দ্র মোদী ঢুকছেন, আদিত্যনাথ হাত জোড় করে কৌশল বিনিময় করছেন, উত্তরপ্রদেশের রেজাল্ট খারাপ হওয়ার কারণে মোদীজি তাকে ইগনোর করে চলে গেলেন, যেন তাকে দেখলেই না। যোগী আদিত্যনাথের মুখে অপমান পরিষ্কার ফুটে উঠেছিল সেদিনকে, তারই পাল্টা আদিত্যনাথ মনে হয় আজকে এটা দিলেন। তবে বিজেপির মতো সংগঠিত দলে একেবারে আড়াআড়ি ফাটল না ধরলে সংগঠনে প্রধানমন্ত্রীকে কিংবা অমিত শাহর মতো লেভেলের নেতাকে এইভাবে ইগনোর করা আদিত্যনাথের পক্ষে সম্ভব হতো না। আজকে আরএসএস এবং বিজেপির সাংগঠনিক একটা বড় অংশ আদিত্যনাথের পিছনে রয়েছে, তারা আর মোদীকে চাইছে না। তাই মনে হচ্ছে ঘরে এবং বাইরে উভয় জায়গাতেই মোদী প্রবল চাপে রয়েছেন। আজকে নীতি আয়োগের যে মিটিংয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে দেওয়া হলো না, মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বললেন যে বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে থেকে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় গেছিলেন। সেখানে চন্দ্রবাবু নাইডুকে সুযোগ দেওয়া হলো, মমতা বন্দ্যোপাধ্যায় বঞ্চনার কথা যখনই বলতে শুরু করলেন মাইকটা অফ করে দেওয়া হলো। রাগে অপমানে ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায় বাইরে বেরিয়ে এসে প্রেসের সামনে পরিষ্কার করে বললেন যে এই মোদী যদি আগামী দিনে ডাকে আর যাবেন না, কারণ তাদের ধৈর্যই নেই বিরোধীদের কথা শোনার মতো। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথাকে চাপা দিতে গিয়ে কেন্দ্র সরকার অনেক অজুহাত বাহানা করছেন, কিন্তু ভারতবর্ষের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে চেনেন এবং জানেন। বিরোধী রাজনীতি चंद्रबाबू नायडू जी ने बोला, उसको 20 मिनट बोलने दिया। असम का चीफ मिनिस्टर बोला, मैंने देखा गोवा का चीफ मिनिस्टर बोला, मैंने देखा छत्तीसगढ़ का चीफ मिनिस्टर बोला, वो लोगों के 10 मिनट 12 मिनट बोलने दिया। मेरे को बोलने का 5 मिनट होने का नाते स्टॉप कर दिया। ऐसे दिस इज अनफेयर। ओनली वन फ्रॉम ऑपोजिशन साइड, ओनली आई एम प्रेजेंटिंग। রাজনৈতিক দলের কথা বাদ দিন, বিরোধী রাজনৈতিক পরিচালিত মুখ্যমন্ত্রীদের কথা বাদ দিন। এই নীতি আয়োগের মিটিংয়ে লক্ষ্য করে দেখেছেন নীতিশ কুমার যায়নি, বিজেপির দুজন উপমুখ্যমন্ত্রীকে পাঠিয়েছিলেন। আজকে নরেন্দ্র মোদী হতবাক, যাকে 58,000 কোটি টাকার উপঢৌকন দেওয়া হলো সেই বিহারের মুখ্যমন্ত্রী কেন আসছেন না। আজকে নীতিশ কুমার কিন্তু তার খেলা শুরু করে দিয়েছে। তেজস্বী যাদব কনফিডেন্সের সঙ্গে বলছেন, চাচা ফির পাল্টি খায়েঙ্গে, চাচা জলদি পাল্টি খায়েঙ্গে। আজকে সত্যি নীতিশ কুমারকে প্রেডিক্ট করা কিন্তু খুব মুশকিল। এই কিছুদিন আগে অব্দি ইন্ডিয়া জোটের উনি নেতা ছিলেন, ভারতবর্ষের প্রধানমন্ত্রীর দাবিদার ছিলেন। হঠাৎ করে এনডিএতে চলে গিয়ে নরেন্দ্র মোদীকে ক্ষমতায় বসিয়ে দিলেন। 58,000 কোটি টাকার প্যাকেজ নেওয়ার পরেও মুখ বন্ধ, শুধু হাসি দিচ্ছেন। আর নরেন্দ্র মোদী চিন্তায় রয়েছে। নীতিশ কুমারের দল থেকে বলছেন যে ওনার ব্যক্তিগত অসুবিধার কারণে উনি জাননি, কিন্তু ওনার ব্যক্তিগত অসুবিধা নরেন্দ্র মোদীর ব্যক্তিগত অনেক বড় অসুবিধা তৈরি করে দিচ্ছে। আজকে মোদী ভেবে উঠতে পারছেন না যে সরকারটা আদৌ টিকবে কিনা। অনেক বিরোধী রাজনৈতিক দলের সাংসদরা বলছেন যে মহারাষ্ট্র সহ যে বিধানসভা নির্বাচনগুলো সামনে রয়েছে সেই নির্বাচনের ফল বেরোনোর পরেই মনে হয় সরকার পড়ে যাবে। কিন্তু আমার তো মনে হচ্ছে যে আরএসএস চাইছে তার আগেই ফেলে দিয়ে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের সাথে সাথে আবার কেন্দ্রের নির্বাচন তারা আনা করতে চাইছে। উত্তরপ্রদেশ বিধানসভার সাথে সাথে একসঙ্গে আবার কেন্দ্রের নির্বাচন করতে চাইছে মনে হচ্ছে আরএসএস। আর কোথাও তলায় তলায় নীতিশ কুমারকে মদত দিচ্ছে কিনা আরএসএস জানা নেই, কিংবা বিজেপির একটা বড় অংশ নীতিশ কুমারকে মদত দিয়ে বলছে যে আপনি সমর্থন তুলে নিন, মোদীর পরিবর্তে আমরা অন্য কাউকে নিয়ে আসবো। আজকে সত্যি মোদীর খুব খারাপ সময় যাচ্ছে। আর ভারতবর্ষে নির্বাচন আবার এগিয়ে আসছে কিনা সেটা সময়ই বলবে। কিন্তু নরেন্দ্র মোদী যে খুব একটা সুবিধা নেই, এটা তার বডি ল্যাঙ্গুয়েজ থেকেই পরিষ্কার।